চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আপনাদের সাথে আছি আমি শারমিন সাজ্জাদ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনাম। অর্থ পাচার ও ঋণ জালিয়াতির মামলায় সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহার 11 বছরের কারাদণ্ড, কোন সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে প্রথম রায়। রোহিঙ্গা সংকট সমাধানে বিকল্প পন্থা খুঁজে বের করার পরামর্শ, আন্তর্জাতিক আদালতে মিয়ানমার সরকারের অবস্থান দুর্বল থাকায় এখনই সময় মন্তব্য। উষ্ণায়ন না ঠেকালে বাংলাদেশের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার আশঙ্কা, জলবায়ু সম্মেলনে কার্বন নিঃসরণ কমাতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের ঘোষণা। এবং বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে 15ই নভেম্বর। শুরুতে আকাশপথে চলাচলে 1 মাস মেয়াদে সিঙ্গেল এন্ট্রির সুযোগ। আনোয়ার শীট দামে কম, থেকে অনেক বেশি। আনোয়ার শীট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচারিত হচ্ছে। চলে যাচ্ছি মূল প্রসঙ্গে। অর্থ পাচার ও ঋণ জালিয়াতির 2 মামলায় সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহাকে 11 বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এই নিয়ে বিস্তারিত জানতে ঢাকার বিশেষ জজ আদালত প্রাঙ্গণে যাচ্ছি। এটা তো লোভী এবং গ্রিডি একটা ক্যারেক্টার বেরিয়ে আসে আর কি। সেইটাই ওর নাম কি যে মাননীয় বিচারপতির আজকে মাননীয় বিচারকের অবজারভেশনের মধ্যে আর আপনারা বলছেন গ্রেডি লবির কথা, কিন্তু আসামি পক্ষের আইনজীবী তিনি দাবি করছেন সাবেক এরকম একজন প্রধান বিচারপতির বিরুদ্ধে রায় আইন একবার জন্য, আইন আদালতের জন্য এটা কখনোই সুখকর হতে পারে না। এটা না ওনার তো প্রথমত উনি তো পলাতক, দ্বিতীয়ত হলো যে উনার যদি এই বিরুদ্ধে যে মামলা করা হয়েছে উনি বাংলাদেশে এসে এই মামলাতে উনি ফেস করতে পারতেন, তো উনি তো এই মামলা ফেস করেন না। এবং তার পক্ষ থেকে যারা কথা বলছেন, কোন সোর্সে কিভাবে কথা বলছেন, আদালত কি বলেছে? বলছে কত 2 বছর না 4 বছর। আচ্ছা, আদালত একটি কথা সালাম ভাই একটি কথা বলেছিলেন যে প্রধান বিচারপতি সাবেক তিনি প্রধান সুবিধাভোগী। শেষ করে দেন। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ বিপজ্জনক অবস্থানে আছে মন্তব্য করে নিরাপত্তা বিশ্লেষকরা সমস্যাটির সমাধানে বিকল্প খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন। সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে বলে সতর্ক করেছেন তারা। রিপোর্ট রোকসানা আমিনের। বছরের পর বছর বাংলাদেশের জন্য বিষফোড়া হয়ে আছে রোহিঙ্গা শরণার্থী সংকট। মিয়ানমার সেনাবাহিনীর চালানো গণহত্যার পর বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে 11 লাখ আরাকানি মুসলিম রোহিঙ্গা। বাংলাদেশের স্বার্থ এবং আঞ্চলিক নিরাপত্তা প্রশ্নে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BISS ও বঙ্গবন্ধু সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ BCBS এর ওয়েবিনারে আলোচনায় আসে রোহিঙ্গা সমস্যার নানা দিক। রোহিঙ্গারা 19টি দেশে ছড়িয়ে আছে উল্লেখ করে প্রত্যাবাসনের চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে কথা বলেন নিরাপত্তা বিশ্লেষকরা। International interest is slowly and gradually declining. This is the issue between Rohingya and Myanmar. What is the future course will be taken? I don't know. But we are in danger in a sense that this group is becoming slowly and gradually volatile, and they may decide what to do in Myanmar, and that it could be dangerous for Bangladesh. Therefore, we must think over alternatives to settle this issue. Bangladesh, I think, need to open up now and do not leave it onto the international community to decide our fate.
we need to have something to exchange in the friendship or diplomacy, so that we have a good neighbor. And how can we solve these issues amicably? So I think Bangladesh need to do something. We have to find out what we have to do. Do not depend fully on the international community and wait for their green signal. Thank you very much, sir. আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, গণহত্যার জন্য আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের সেনাবাহিনী দুর্বল অবস্থায় আছে। ফলে বাংলাদেশের জন্য এখনই সময় উদ্যোগী হওয়ার। The first one is, please start engaging the civil society. Bring the human rights activities on board. They will pressurize their government what to do and what not to do. I think we haven't engaged the civil society as much we need to. Myanmar military is very weak inside. This is the time to negotiate and negotiate in an interesting way. সংকট সমাধানে জাপান ও ভারতের সহযোগিতা নেয়ারও পরামর্শ উঠে এসেছে আলোচনায়। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। উষ্ণায়ন ঠেকানো না গেলে 2100 সাল নাগাদ বাংলাদেশের সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়বে 90 সেন্টিমিটার। গ্লাসগোর বিশ্ব জলবায়ু সম্মেলনে এমন আশঙ্কার কথাই তুলে ধরেছে বাংলাদেশ। এমন বিপর্যয় এড়াতে কার্বন নিঃসরণ কমাতে 2041 সালের মধ্যে 40% নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ। গ্লাসগো থেকে শমিক আহমেদের রিপোর্ট। জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও এর প্রভাবে বাংলাদেশের ক্ষয়ক্ষতির বিষয়ে গবেষণা ফলাফল উপস্থাপন করেছে সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস CEGIS। আমাদের যে ওয়াটার লেভেল ডাটাগুলোকে অ্যানালাইসিস করে সেখানে আমরা দেখেছি যে আমাদের সি লেভেল রাইজ প্রতি বছর 3 থেকে 6 মিলিমিটার বাড়ে। স্যাটেলাইট ইমেজের মাধ্যমে আমরা দেখেছি এবং সেখানেও একই জিনিসটা এসছে যে এখানে প্রায় 4 থেকে 6 মিলিমিটারের মতন প্রতি বছর আমাদের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে এবং এই হারে যদি আমাদের বাড়ে, আমরা 2100 সাল নাগাদ আমাদের প্রায় 0.9 মিটার বা যদি আমরা বলি যে সেন্টিমিটারে প্রায় 90 সেন্টিমিটারের মতন বেড়ে যেতে পারে। বৈশ্বিক তাপমাত্রা কমাতে নবায়নযোগ্য জ্বালানি সহজলভ্য করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এই জিডিপি গ্রোথকে ধরে রাখতে হবে। আমাদের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে হাজার হাজার, আমাদের লোকজনকে চাকরি সুযোগ সুবিধা বাড়াতে হবে। সো আলটিমেটলি সেই জায়গাতে চিন্তা করতে গেলে আমাদের পাওয়ার দরকার, এনার্জি দরকার, মোর রেজিলিয়েন্ট এনার্জি দরকার, মোর ক্লিন এনার্জি দরকার। এই কারণে আমরা কি বলছি, আমরা বলছি যে 2041 সালের মধ্যে 40% আমাদের পাওয়ার হবে আমরা রিনিউয়েবল এনার্জির থেকে। আমরা সেইভাবে চিন্তা ভাবনা করছি, প্ল্যান করছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা ফান্ড করেছেন। নানা ফোরামের আলোচনায় উষ্ণায়ন ঠেকাতে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি তুলেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সহ পরিবেশ সংরক্ষণে কাজ করা সংগঠনগুলো। বিশ্বের বিভিন্ন সরকার আমাদের বাংলাদেশের এই পরিবেশের জন্য, বাংলাদেশের জনমানুষের জীবনযাত্রা রক্ষা করার জন্য এই সম্মেলনে আমাদের যে বক্তব্যগুলো তুলে ধরা হবে এবং সেগুলো আমাদের শুধুমাত্র আমার বাংলাদেশের দেশবাসী না, সমগ্র বিশ্বেও এটাকে আজকে একটা প্রধান বিষয় হিসাবে বাংলাদেশের বিষয়ে উল্লেখ করা হবে বলে আমি আশা করি। এই সমুদ্র পৃষ্ঠের উচ্চতা যেভাবে বাড়ছে এখন, এটা যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল 2100 সালের ভেতরে ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যার কারণে আমরা vulnerable কান্ট্রি হিসাবে আমাদের যেমন জোরালো এই ভূমিকা থাকা দরকার এ ব্যাপারে, যাতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা না বাড়ে। তাপমাত্রা এখন 1.5 থেকে বেড়ে যাচ্ছে, আর যদি 3 ডিগ্রি হয় তাহলে উচ্চতা বেড়ে যাবে। তাতে গিয়ে কিন্তু আমাদের বিশাল ক্ষতি হয়ে যাবে। এটা নিয়ে আমরা সোচ্চার যেমন আছি বাংলাদেশের থেকে, এবং vulnerable অন্য কান্ট্রিগুলোও এটা নিয়ে কথা বলছে। এই উষ্ণতার কারণে জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে, একটা বিশাল বিপর্যয় আমাদের জন্য অপেক্ষা করছে। গ্লাসগো জলবায়ু সম্মেলনে প্রতিদিনই বিভিন্ন দেশ ও সংস্থা জলবায়ু পরিবর্তনের বিভিন্ন দিক তুলে ধরে গবেষণামূলক প্রবন্ধ উপস্থাপন করছে, যাতে বিশ্বনেতারা একটি টেকসই পৃথিবী গড়তে কার্যকর সিদ্ধান্ত নিতে পারেন। গ্লাসগোর বিশ্ব জলবায়ু সম্মেলন থেকে শৌমিক আহমেদ, চ্যানেল আই। প্রবাসে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরতে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্যের ব্যবসায়ীদের কাছে বাংলাদেশের উন্নয়ন তুলে ধরতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে আয়োজকরা। যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে পরাগ আজমের রিপোর্ট।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির আয়োজনে ম্যানচেস্টার সেন্ট্রাল কনভেনশন কমপ্লেক্সে যুক্তরাজ্যের স্থানীয় সময় সকাল 10টায় শুরু হয় বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট। দ্য রাইজ অফ বেঙ্গল টাইগার, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পটেনশিয়ালস ইন বাংলাদেশ প্রতিপাদ্যে দেশের অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলি রোবায়াতুল ইসলাম। We're financing those young innovative youths who have good ideas with good financial proposal, and few of them already brought success, and these are the success stories of our startups. বক্তৃতায় বাংলাদেশের এগিয়ে যাওয়ার চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। The growth that has taken place in Bangladesh has really been inclusive growth. It has what Prime Minister has always wanted is that the growth that takes place must benefit every single citizen of Bangladesh. As you know, there is no restriction to repatriate your dividend, capital gain. It's easy. It's easy. Initially, first year you might face little hiccups, but I guess it's for any country. অনুষ্ঠানে বক্তৃতা করেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলাম সহ অন্যরা। শুভেচ্ছা বক্তব্য রাখেন ম্যানচেস্টারের মেয়র অ্যান্ড্রু বারহাম। ম্যানচেস্টার ইনভেস্টমেন্ট সামিটে যুক্তরাজ্যের স্থানীয় ব্যবসায়ী সহ অনেক প্রবাসী অংশ নেন। বিদেশিদের কাছে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন সরকারের কর্তা ব্যক্তিরা। পরাগ আজিম, চ্যানেল আই, ম্যানচেস্টার, যুক্তরাজ্য। বিভিন্ন জেলায় দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে ভাড়ার তালিকা চূড়ান্ত না হওয়ায় পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে ইচ্ছে মতো ভাড়া আদায় করার অভিযোগ করছেন যাত্রীরা। যশোর থেকে খুলনা পর্যন্ত 80 টাকা ভাড়া থাকলেও বর্তমানে 110 টাকা নেওয়া হচ্ছে। ঢাকার ভাড়া 70 টাকা বাড়িয়ে নেওয়া হচ্ছে 550 টাকা। পরিবহন শ্রমিকরা বলছেন, বাস মালিকদের কাছ থেকে কোনো সিদ্ধান্ত না আসায় গড়ে 20 থেকে 30 ভাগ ভাড়া বেশি নিচ্ছেন তারা। অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে প্রতিনিয়তই যাত্রী ও পরিবহন শ্রমিকদের বাকবিতণ্ডা চলছে। যাত্রীদের অভিযোগ, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর সব পক্ষের সাথে আলাপ আলোচনা করে সহনীয় মাত্রায় ভাড়া বাড়ানোর প্রতিশ্রুতি দেয়া হলেও পরিবহন মালিকদেরই স্বার্থ রক্ষা হচ্ছে। আমরা 50 করে ভাড়া দিতাম, এখন আমাদের সেখানে 20 টাকা করে বেশি নেছে, যেহেতু এবার 70 করে দিতে হচ্ছে। তা আমাদের স্টুডেন্টের জন্য তো একটু সমস্যাই, এখন খুবই কষ্ট হচ্ছে। কারণ কোম্পানি তো আমাদের ভাড়া বাড়াবে না, মানে বেতন বাড়াবে না, তারা তাদের আগের বেতনে দিচ্ছে, কিন্তু মাঝখানে এখন বর্তমানে আমাদের ভাড়ার টাকাটা বেশি যাচ্ছে। স্ত্রীর সঙ্গে তর্ক বিতর্ক হচ্ছে, অনেক কথা কাটাকাটি আছে, ভাড়া নিয়ে বাকবিতণ্ড হচ্ছে, এভাবে আমাদের করতে আছে। 15 নভেম্বর থেকে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত। সকালে আখাউড়া চেকপোস্টের জিরো লাইনে ভারতে যাওয়ার সময় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, কোভিড পরিস্থিতির মধ্যেও ট্যুরিস্ট ভিসা চালু করছেন তারা। শুরুতে 3 মাস মেয়াদের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হবে, তবে কেবল আকাশপথে চলাচল করা যাবে। এই ভিসায় টানা সর্বোচ্চ 30 দিন থাকা যাবে। পর্যায়ক্রমে স্থল ও রেলপথও ভিসা দেওয়া হবে। আখাউড়া আগরতলা রেল লাইনের কাজ বন্ধ থাকার বিষয়ে হাই কমিশনার বলেন, অর্থ পরিশোধ জটিলতায় এই মুহূর্তে কাজ বন্ধ থাকলেও দ্রুতই আবার কাজ শুরু হবে। We will give visas with longer validity, 120 दिन का validity देंगे, मगर उसमें आप कभी भी जा सकते हैं, but 30 day की स्टे के लिए। এবার টি20 বিশ্বকাপ 2021। অধিনায়ক হিসেবে শেষ ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দিলেন বিরাট কোহলি। ক্যাপ্টেন কোহলির শেষ ম্যাচ দেখতে ভারতীয় ভক্তদের উপচে পড়া ভিড় দুবাই স্টেডিয়ামে। একই সঙ্গে ভারতের কোচ হিসেবে রবি শাস্ত্রীরও শেষ ম্যাচ এটি। সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে রিপোর্ট করছেন আরিফ চৌধুরী। নামিবিয়ার বিপক্ষে 9 উইকেটের বড় জয় দিয়েই বিদায়ী অধিনায়ক বিরাট কোহলি এবং কোচ রবি শাস্ত্রীকে সংবর্ধনা জানালো টিম ইন্ডিয়া। 28 বল হাতে রেখেই টি20 বিশ্বকাপের মিশন শেষ করল 2007-এর প্রথম আসরের চ্যাম্পিয়নরা।
গ্রুপ 2 থেকে পাকিস্তান আর নিউজিল্যান্ডের আগেই নিশ্চিত হয়েছে সেমিফাইনাল। সুপার 12-এর শেষ দিনটা তাই শুধুই নিয়ম রক্ষার। দুবাইতে টস হেরে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের বোলিং তোপে নামিবিয়া। শেষ পর্যন্ত লড়ে আইসিসি র্যাঙ্কিংয়ের 15 নম্বরে থাকা দলটির সংগ্রহ 7 উইকেটে 132 রান। 3টি করে উইকেট নেন ভারতের অশ্বিন ও জাদেজা। সহজ টার্গেটে ব্যাট করতে নেমে অর্ধশতক 2 ওপেনার রোহিত শর্মা ও KL রাহুলের। 24তম টি-20 আন্তর্জাতিক হাফ সেঞ্চুরি করে রোহিত থামেন 56 রানে। ক্যারিয়ারের 15তম হাফ সেঞ্চুরিতে ম্যাচ উইনিং ইনিংস খেলা রাহুল অপরাজিত 54 রানে। অপর প্রান্তে তাকে যোগ্য সঙ্গ দিয়ে ম্যাচ শেষ করেন 25 রান করা সূর্যকুমার যাদব। একদিন বিরতির পর বুধবার থেকে ইংল্যান্ড নিউজিল্যান্ডের সেমিফাইনাল দিয়ে শুরু টি-20 বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াই। আদিল আহমেদ শান, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। প্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে নিয়ে নিচ্ছে অশোক লীলা নিফাত অটস বিরতি। বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। বৈরী আবহাওয়ার পিছালো শ্রীলঙ্কার 4 জাতি ফুটবল টুর্নামেন্ট। সিশেলসের সাথে বাংলাদেশের আজকের খেলা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডি ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে ভর্তি যুদ্ধ। প্রতিদিন মোট 5 শিফটে ভর্তি পরীক্ষা হবে, চলবে 21শে নভেম্বর পর্যন্ত। এবছর ভর্তি পরীক্ষায় মোট 9টি ইউনিটে বিশ্ববিদ্যালয়ের 1089টি আসনের বিপরীতে অংশ নিচ্ছেন 3,08,606 জন। প্রতিটি আসনের বিপরীতে লড়বেন 163 জন। 7ই নভেম্বর থেকে 18ই নভেম্বর পর্যন্ত এই পরীক্ষা হওয়ার কথা থাকলেও জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে দেশজুড়ে পরিবহন ধর্মঘটের কারণে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের 7 ও 8ই নভেম্বরের পরীক্ষা পিছিয়ে 20 ও 21শে নভেম্বর করা হয়েছে। করোনা মহামারীতে 570 দিন বন্ধ থাকার পর 11ই অক্টোবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আবাসিক হল খুলে দেওয়া হয়। 21শে অক্টোবর থেকে শুরু হয় সশরীর ক্লাস ও পরীক্ষা। জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্বসেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। বিনামূল্যে প্রশিক্ষণ শেষে চাকরির নিশ্চয়তা, এমনটাই একটি প্রকল্প বাস্তবায়ন করেছে অর্থ মন্ত্রণালয়। সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন কিংবা চেম্বারের মাধ্যমে এ ধরনের প্রশিক্ষণ দিয়ে তাদের মাধ্যমে তরুণীদের চাকরির ব্যবস্থা করা হচ্ছে। 2014 সাল থেকে এ পর্যন্ত প্রায় 4.5 লাখ মানুষ এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণ নিয়েছেন এবং চাকরি পেয়েছেন 3,22,000 জন। এই ধরনের প্রকল্প আরো বাড়ানোর অনুরোধ করেছেন উদ্যোক্তারা। রিজভী নিউজের রিপোর্ট। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি এবং চাকরিরতদের দক্ষতা উন্নয়নে কাজ করছে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম SEIP। এশীয় উন্নয়ন ব্যাংক ADB ও সুইজারল্যান্ড সরকারের বিশেষায়িত সংস্থা SDCর সহযোগিতায় 3,712 কোটি টাকার প্রকল্পটি মেয়াদ 2024 সাল পর্যন্ত। না, কোনো টাকা লাগে না। এখান থেকে কর্মশিক্ষা অপারেটর হতে পারে, তখন ওই টাকা যদি আমি উপার্জন করতে পারি তখন আমার ছেলে মেয়েকে আমি মাদ্রাসায় আলেম বানানোর আমার আশা। হেল্পার কোনো জায়গায় নিতে চায় না, অপারেটর হলে আর কি চাকরিটা সুবিধা হয় করতে। 95% চাকরি পেয়েছি। তৈরি পোশাক সহ বিভিন্ন ট্রেডে হাতে কলমে ট্রেনিং পাচ্ছেন তরুণীরা। আমাদের হিউজ পরিমাণ মাইগ্রেশন হয়, ওয়ার্কাররা এক জায়গা থেকে অন্য আরেকটা ফ্যাক্টরিতে চলে যায়। তো সেই দিক থেকে একটা স্টেবল একটা জায়গা থেকে আমরা যে ওয়ার্কার পাচ্ছি, যে একটা নির্দিষ্ট একটা ট্রেনিং সেন্টার থেকে যে পাচ্ছি, এটা অবশ্যই আমাদেরকে সহযোগিতা করছে। ইন্ডাস্ট্রি যদি গ্রো করতে হয় এবং ইনশাল্লাহ ইট উইল গ্রো, দেন আমরা সিরিয়াসলি লেবার ক্রাইসিসে পড়ব। অ্যান্ড ইট ইজ অলরেডি হ্যাপেনিং। এইখানে গভর্নমেন্টের এবং স্টেক হোল্ডারদের ইনভেস্টমেন্ট বাড়ানো উচিত। প্রকল্পটি 2024 সালে শেষ হওয়ার কথা থাকলেও ভিন্ন নামে কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা চিন্তা করছে সরকার। আমার এই প্রজেক্ট তো আর চিরদিন থাকবে না, প্রজেক্ট শেষ হয়ে যাবে, কিন্তু এই প্রজেক্টের মাধ্যমে আমরা প্রথম কথা হলো যে দক্ষতা প্রশিক্ষণে একটা মোমেন্টাম তৈরি করে দিচ্ছি, প্লাস আমরা এমন কিছু ইনস্টিটিউশনাল বিল্ড আপে হেল্প করছি যেটা এর পরেও থেকে যাবে। আমরা বাসিকে টোটাল একটা ট্রেনিং ইনস্টিটিউট তৈরি করার জন্য সাপোর্ট দিই, সেখানে 4 তলা একটা ট্রেনিং ভবন তৈরি করবে। বিটাকের তেজগাঁয়ে যে ক্যাম্পাস আছে সেখানে আমরা একটা মাল্টি স্টোরি ট্রেনিং একাডেমি তৈরি করে দিচ্ছি। বাছাই করা 3-4টা TTC কে আমরা কিছুটা সাপোর্টের মাধ্যমে ওদের ট্রেনিং ইনফ্রাস্ট্রাকচার
আপগ্রেড করার জন্য হেল্প করছে। SEIP প্রকল্পের আওতায় 8,20,000 জনকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য ঠিক করা হয়। প্রশিক্ষণার্থী নির্বাচিত হয়েছেন 6,16,241 জন। অক্টোবর পর্যন্ত প্রশিক্ষণ পেয়েছেন 4,48,009 জন। চাকরি পেয়েছেন 3,22,000 মানুষ। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। ইন্ডি ক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। রাজশাহী রেলওয়ে স্টেশনে অটোমেটিক ট্রেন ওয়াশিং প্ল্যান্ট চালু হয়েছে। উদ্বোধন করেন সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ। বাংলাদেশ রেলওয়ের জন্য মিটার গেজ ও ব্রড গেজ যাত্রীবাহী কোচ সংগ্রহ প্রকল্পের আওতায় নতুন স্থাপিত অটোমেটিক ট্রেন ওয়াশিং প্ল্যান্টের মাধ্যমে অল্প সময়ে ট্রেনের দুপাশ, ছাদ এবং আন্ডার গিয়ার পরিষ্কার করা যাবে। প্ল্যান্টে প্রতিদিন কমপক্ষে 1 লাখ লিটার পানি সাশ্রয় হবে এবং ব্যবহৃত পানির 70% রিসাইকেল করে পুনরায় ব্যবহার উপযোগী করা যাবে। যুক্তরাষ্ট্র থেকে সংগৃহীত এই প্ল্যান্ট অটোমেটিক ও ম্যানুয়াল 2 মোডে অপারেট করা যায়। গড়ে 10 মিনিটে 14 কোচের একটি ট্রেন পরিষ্কার করা যাবে। এখন দেখবেন নিটল টাটা কৃষি সংবাদ। মৌলভীবাজারে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সারের উৎপাদন বাড়ছে। গোবর, সবজির উচ্ছিষ্ট ও কচুরিপনার সংমিশ্রণে প্রাকৃতিক উপায়ে কেঁচো সার তৈরি করছেন কৃষক। কৃষককে সহায়তা দেওয়ার কথা জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। এবার থাকছে প্রকৃতি সংবাদ। কচুরিপানায় মজে মেহেরপুরের ভৈরব নদের পানি জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। দুর্গন্ধ ছড়াচ্ছে দূষিত পানি, নষ্ট হচ্ছে পরিবেশ। তবে চলমান খনন কাজ শেষ হলে পরিস্থিতির উন্নতির দাবি কর্তৃপক্ষের। এবার অন্যান্য সংবাদ। প্রবাসী ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগারিতে আলোচনা সভায় তিনি বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে এবং বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নও প্রবাসীদের এগিয়ে আসার তাগিদ দেন। আলোচনায় ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাফিজুর রহমান, বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগারির সভাপতি রশিদ রিপন, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আব্দুল্লাহ রফিক, সহ সভাপতি মোহাম্মদ কাদির, আলবার্টা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যান্থনি জ্যাকব, সাংবাদিক আহসান রাজীব বুলবুল এবং অন্যরা। ইলেকট্রা রেফ্রিজারেটর ক্রিকেট বিশ্বকাপ আপডেট। নিউজিল্যান্ডের সাথে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালের আগে ইংল্যান্ড শিবির শুনল দুঃসংবাদ। বাপায়ের ইনজুরিতে বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে ইংলিশ দল থেকে ছিটকে পড়েছেন ওপেনার জেসন রয়। তার পরিবর্তে 3 লায়ন্স স্কোয়াডে ডাক পেয়েছেন জেমস ভিন্স। সাদা বলের ক্রিকেটে দারুণ ছন্দে থাকা জেসন রয় সাউথ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের শেষ ম্যাচে 15 বলে 20 রান করার পর বাপায়ের কাফ মাসেলে চোট পান। সিটি স্ক্যান রিপোর্টে নিশ্চিত হয় তিনি বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে খেলতে পারবেন না। রাউন্ড অফ 12-এর 5 ম্যাচে 1 হাফ সেঞ্চুরি সহ 123 রান করেন আইসিসি টি-20 ব্যাটিং র্যাঙ্কিংয়ে 14 নম্বরে থাকা এই ডানহাতি ব্যাটসম্যান। বুধবার আবুধাবিতে টি-20 বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। প্রিয় দর্শক, এবার জানাবো বাংলাদেশের স্পেশালাইজড হসপিটাল খেলার খবর।